মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বুবুল, এবার তুমি খুশি তো? তোমার বাবা এবার তো শাস্তি পাচ্ছে। তোমার বাবা আর কোনো দিনও এ বাড়িতে ফিরতে পারবে না। তুমি খুশি তো? রাজা বুবুলের ঘরে কি করছে? আমার মাও নেই, বাবাও থাকবে না। আমি কি তাহলে অরফান হয়ে যাব? রাজা একটা ছোট্ট বাচ্চার সাথে এসব কি কথা বলছে? আর কেনই বা এলো এই ঘরে? কখনো তো আসে না। আমি আছি, পিপি আছে, পিসে আছে, ঠাম্মি আছে, দাদু আছে, আমরা সবাই তোমার সঙ্গে থাকবো। তুমি তো আমাদের প্রিন্সেস। প্রিন্সেসদের এরকম কাঁদতে নেই। চলে গেল কেন রাজা? এই সময় তো আমার মেয়েটাকে ওরা আগলে রাখবে, ছুঁয়ে থাকবে। চলে গেল কেন? যারা জড়িয়ে থাকতে চায় তারা পারে না, আর যারা জড়িয়ে থাকতে পারে তারা চায় না। কেউ তো এসো, কেউ তো আমার মেয়েটাকে আগলে রাখো, ওকে ছুঁয়ে থাকো। আমার এইটুকু মেয়েটা কি করে একা একা থাকবে? কি করে থাকবে আমার মেয়েটা? কাঁদিস না মা, কাঁদিস না। তোর মা কিছু করছে, কিছু একটা করবে, তুই কাঁদিস না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি বলছিস কি তুই? ঠিকই বলছি বাবা। প্রথমে তো আমিও অবিশ্বাস করছিলাম, কিন্তু কিন্তু বারবার বারবার অনুভব করছি, বারবার শুনতে পাচ্ছি কিছু না কিছু। বাবা, এই বাড়িতে কেউ একজন তো আছে যে আমাকে কিছু বলার চেষ্টা করছে, আমাকে আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু না, আমি কিছু বুঝতে পারছি না। না না না, মানে এমন যে হয় না তা নয়। এমন হয়, কিন্তু কে সে? তোর সঙ্গে বা কেন কথা বলতে চায়? রাধা মা, সে তোর কোনো ক্ষতি চায় না তো মা? না না বাবা, তুমি শান্ত হও, তুমি শান্ত হও, শান্ত বসো এখানে। না না, ক্ষতি চাইছে না, ও আমার কোনো ক্ষতি করছেও না, আর আমাকে তো ভয়টাও দেখাচ্ছে না, শুধু আমায় ভয় দেখাচ্ছে। এবারে কাউকে কাউকে ভয় দেখাচ্ছে। চলে যাও এখান থেকে। কি? আমি চলে যাব? তুমি চলে যাও? মরেও শান্তি দেবে না না আমাদের? না না মা, এসব আমার একদম ঠিক লাগছে না। তুই এক কাজ কর, আমি বলি কি তুই আমার সঙ্গে চল কলকাতায়। কলকাতায় আমার দীক্ষিত একটা পরিবার আছে,
রক্ষিতদের পরিবার। চল আজকে রাতটা না না হয়। বাবা, না, কি না? আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমি এই বাড়িতে থাকবো, আর আমাকে জানতে হবে যে কে আমার সাথে কথা বলতে চায়, আর কি কি বলতে চায় সে আমার। সে কি আমার শত্রু নাকি বন্ধু? আমাকে সবটা জানতে হবে বাবা। আমাকে 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 সবটা, তুমি এখানে বসো। না, আমাকে যে করে হোক আমাকে সত্যটা জানতে হবে বাবা। জানতেই হবে। ওরা তো কথা বলছে, আমি ডাকবো কি করে? কিন্তু সত্যিটা খুঁজতে গিয়ে তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় মা? আমি তো কোনো দোষ করিনি যে কেউ আমার ক্ষতি করবে। আর তাছাড়া যদি কেউ আমার ক্ষতি করতে চায় তাহলে তো তুমি আছো, ঠাকুর আছেন। অত সোজা নাকি যে আমার কেউ ক্ষতি করবে? ধুর, রাধা তো দেখছেই না। যদিও রাধার ওপর পুরোপুরি আমার বিশ্বাস হয়নি, কিন্তু রাধা ছাড়া আমার পুকুরের কাছে যাওয়ার মতো আর কেউ নেই। আরেকবার চেষ্টা করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ম্যাজিক প্রফেশনটা বেছে নিলেন, কিভাবে হলো এটা? রচনা, আমি যখন ক্লাস 1-এ পড়তাম তখন আমাদের স্কুলে একবার ম্যাজিক এসেছিল। সেই ম্যাজিক দেখার পরে আমার ভেতরে একটা হয়েছিল যে এই জিনিসটা যদি আমি শিখতে পারি তাহলে কেমন হয়। কিন্তু তখন তো সেই সংস্থা ছিল না, ছোট ছিলাম। তারপর আস্তে আস্তে বড় হলাম। বড় হয়ে মা বিয়ে দিয়ে দিল। আমার স্বামী একটা ছোট বিজনেস করতো, হঠাৎ সেই বিজনেসটা ডাউন হয়ে যায়। আমার ছেলে মেয়েদের মানুষ করতে গিয়ে আমি খুব একটা অভাবের মধ্যে পড়ে গিয়েছিলাম যে আমার বড় মেয়ে তখন ক্লাস 4-এ পড়ে, তাকে কিন্তু আমি একটা ছাত্রবন্ধু কিনে দিতে পারিনি। এতটাই খারাপ অবস্থা আমার হয়ে গেছে। তখন আমার এক বান্ধবী, সে পিসি সরকারের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। সে তখন আমাকে বললো, তোর যখন সংসারের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে তুই আমার সঙ্গে ম্যাজিক করবি। তখন ওর সঙ্গে গিয়ে দেখলাম যে না, প্রফেশনটা ভালো। কিন্তু এই প্রফেশনে আসার জন্য আমাকে অনেকেই হয়তো অনেক কিছু বলেছে, কিন্তু আমি কারোর কথাই শুনিনি, কারণ আমার শাশুড়ি আমার সাপোর্টে ছিলেন। আর সেই সময় তো বোধহয় মহিলা ম্যাজিশিয়ান ছিল না, মানে ম্যাজিক দেখাচ্ছে মহিলারা। তখন মহিলা ম্যাজিশিয়ান খুব কমই ছিল, এখন হয়েছে অনেক জায়গায় হয়তো। তা আমি, আমার শাশুড়ি যেহেতু আমার সাপোর্টে ছিলেন বলে আমি করতে পেরেছি। তারপর আস্তে আস্তে আমি প্রফেশনটা ধরে নিয়ে আমি ছেলে মেয়েদের মানুষ করেছি এবং আমার সংসারটাকে পুরো ধরে রেখেছি। এরপর থেকে আমি চলতে থাকে আমার জীবন শুরু। তারপরে সেই ছাত্রবন্ধুটা আমি দিতে পারিনি, কিন্তু পরবর্তীকালে সেই মেয়েরা আমার লেখাপড়া শিখেছে এবং তারা আজকে মোটামুটি প্রতিষ্ঠিত। আর এখন কি অবস্থা জয়মালা দি? আজকে 30 বছর হয়ে গেল এই প্রফেশনে আছে। এখনো শো করি। এখন শো করি কিরকম, এখন তো পায়ের অবস্থা একটু খারাপ, পা নিয়ে অনেক সময় চলাফেরা করতে পারি না। কোনো কোনো জায়গায় আমার কার্ড দেয়া আছে, সেখান থেকে যদি আমাকে তারা ডাকেন তবে আমি সেখানে গিয়ে শো করি। দিদি, আমি 19.5 বছর এই প্রফেশনে আছি। কিভাবে আসা হলো? ছোটবেলা থেকেই আমি একটু মানে সাহসী এবং প্রতিবাদী টাইপের ছিলাম, একটু ডানপিটে গোছেরও ছিলাম। হ্যাঁ, বরাবরই চেষ্টা করতাম যে চাকরি সবাই সাধারণত করে তার একটু বাইরে গিয়ে কিছু করব। তখন আমি পড়াশুনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিএড করছি। এরকম সময় আমার হাতে একটা অ্যাড আসে পিএসসির মাধ্যমে। কলকাতা পুলিশে এবং বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্ট্রেস এবং কলকাতা পুলিশের সার্জেন্ট নেওয়া হচ্ছে। আর যেহেতু আমরা মেয়ে, আমরা সাব ইন্সপেক্টরের পরীক্ষাটাই দিতে পারবো। তা কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশে আমি ওই ফর্মটা ফিল আপ করি এবং আমি পরীক্ষাটাও দিই। পরীক্ষাটা দেওয়ার পরে ইন্টারভিউতেও আমি ডাক পাই। আলটিমেটলি সিলেক্টেড হই এই চাকরির জন্যে এবং এই চাকরিটা তারপর থেকে আমি অত্যন্ত ভালোবেসেই করছি। সিলেক্টেড হওয়ার পরে 2004-এর 6 জুন আমরা সাব ইন্সপেক্ট্রেস, আমি ব্যারাকপুর ট্রেনিং কলেজে, পিটিসি আছে পুলিশ ট্রেনিং কলেজ ব্যারাকপুরে, সেখানে গিয়ে রেসিডেন্সিয়াল হিসাবে ট্রেনিং করি। প্রায় 1 বছর 3 মাস পরে আমাদের পাসিং আউট হয়।
হয়ে যাওয়ার পর এবার প্র্যাকটিক্যাল ট্রেনিং। যেহেতু আমরা কলকাতা পুলিশে ছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন যে এস্টাবলিশমেন্টগুলো আছে তার মধ্যে থানা বা বিভিন্ন অফিস, সেগুলোই আমরা ট্রেনিং করি। প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মধ্যেই আমার বিয়ে হয়ে যায়। যখন ফার্স্ট পোস্টিং হলো সেটা হচ্ছে তপসিয়া থানায়। ওখানে যাওয়ার ঠিক আছে, আসার কোনো ঠিক নেই, কখন বাড়ি ফিরবে ঠিক না সেটা ঠিক নেই। ইভেন আমি নাও বাড়ি আসতে পারি, হয়তো দেখা গেল যে আমার ডিউটি শেষে কোনো একটা ভাইটাল কেস চলে এলো, তাহলে সেই সময় আমাকে সবকিছু ছেড়ে সেই আসামির পেছনে ছুটতে হবে বা যা যা করণীয় করতে হবে, তাহলে আমি বাড়ি নাও ফিরতে পারি। ইভেন আজ পর্যন্ত সেটাই চলছে যে যাওয়াটা ঠিক আছে, আসার কোনো আমার ঠিক নেই। তা এইভাবেই করলাম। ইতিমধ্যে আমার দুটো মেয়ে হলো, দুটো বাচ্চাকে নিয়ে আবার লড়াই শুরু হলো। একদিকে সংসার চালানো, তার সাথে হচ্ছে গিয়ে আবার অফিসের জবটাও ঠিক মতো মানে নিজেকে মানে সুন্দরভাবে ওখানে গুছিয়ে প্রেজেন্ট করা, সেটাও আছে। তবে আমার এই যে মনে হয় যে এই যে পুলিশের ট্রেনিংটা করেছি বলেই বোধহয় এটা সম্ভব হয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অ্যাস্ট্রোলজার নয়, আমি ভেদিক নিউমোলজি করি। ওকে, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি না শিখলে এগুলো শেখা যায় না। আচ্ছা, অ্যাস্ট্রোলজিটা হচ্ছে আমাদের যদি বলি বীজ, আর এগুলো হচ্ছে গাছ। ওকে, তো অ্যাস্ট্রোলজি করেছি, কিন্তু তারপরে আমি স্পেশালাইজ করেছি কিন্তু নিউমোলজি। এখন আপনি যেটা নিয়ে কাজ করছেন ভেদিক নিউমোলজি, এটা ব্যাপারটা কি? আমি দেখলাম অ্যাস্ট্রোলজিটা শেখার পর এইটা আমার খুব বেশি আমার নিজের অ্যাকুরেট মনে হয়েছে। ঠিক আছে, কেন? এটা একটা পুরো অঙ্ক। আমাদের পশ্চিমবঙ্গে এখনো অবধি ভেদিক নিউমোলজি সেরকম ভাবে পপুলার হয়নি। কিরকম ভাবে? এরকম ভাবে এটা হয় 1 থেকে 9 সংখ্যা। ঠিক আছে, 9-এর পরে যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু সব রিপিটেড সংখ্যা, আমরা জানি। একদম, এটা একটা ছক আছে, একটা ছকের মধ্যে 1 থেকে 9 সংখ্যা বসানো আছে। এটা পার্টিকুলার এক একটা মানুষের ডেট অফ বার্থ নিয়ে ওই ছকে বসিয়ে অঙ্ক কষে বার করতে হয়। যেমন আমরা ক্যারেক্টারাইস্টিক সামান্য কিছু বলে দিতে পারি। ধরুন 1 সংখ্যাটা হচ্ছে যদি কারুর 1 তারিখে জন্ম হয়, 10 তারিখে জন্ম হয়, 19 তারিখে জন্ম হয়, তাহলে তার রুট হচ্ছে 1। আর ডেস্টিনি হচ্ছে ডেট, মান্থ আর ইয়ার, ওই সমস্ত ডেকেটটা বাদ দিয়ে, কারণ ডেকেট তো সবারই 1900, 2000, এটা তো প্রত্যেকেরই আসবে। ওই সালটা নিয়ে ওইটা টোটাল করে যে সিঙ্গেল ডিজিটটা আসছে সেটা ওর ডেস্টিনি সংখ্যা। এবার এখানেও প্রকারভেদ আছে। ধরুন 1 যদি হয় তাহলে তার সান হচ্ছে তার লর্ড। যে 1 তারিখে জন্মেছে আর যে 19 তারিখে জন্মেছে তাদের কিন্তু আবার ক্যারেক্টারাইস্টিকের তফাৎ হবে। তার কারণ 1-এ যে জন্মেছে সে কিন্তু পুরো সান এনার্জিটা পেয়েছে, কারণ শুধু 1 আছে। তার মানে সে ভীষণ ডমিনেটিং হবে, অনেকজনকে একসঙ্গে পাওয়ার করতে পারবে। কিন্তু যে 19 তারিখে জন্মেছে তার কিন্তু 1-এরও এনার্জি আছে, বা 9 মানে মঙ্গলেরও এনার্জিটা ওর মধ্যে আছে। তার মানে দুটো এনার্জি দেখতে হবে, কিন্তু সানের সঙ্গে মঙ্গলের কিন্তু একদম বনে না। তার মানে ওখানে তার মঙ্গলটা কিন্তু কিছুই কাজ করবে না। তাহলে কি হবে? ওর টাকা পয়সা ভীষণভাবে নষ্ট হবে, মানে জেনে শুনেই সে টাকা পয়সা নষ্ট করবে এবং অল্পেতেই না মানুষকে ঠকিয়ে দেবে। ভেদিক নিউমোলজি কিন্তু এইরকমভাবে আমরা মানে বিশেষ করে আমি রিসার্চ করেছি, এর উপরে ডক্টরেট করেছি, এটা নিয়ে কাজ করছি। 12 বছর হয়ে গেল। প্রথমেই আমার চাকরি জীবন কিন্তু রেল দিয়ে শুরু হয়নি। আমি ছোটবেলা থেকে পড়াশোনা খুব ভালো ছিলাম, তারপরে একটু কর্পোরেট সেক্টরে যাব এরকম ইচ্ছে ছিল, যার জন্য আমি ক্যাট পরীক্ষা দিয়ে MBA-তে ভর্তি হই এবং এডুকেশন লোন নিয়ে আমি MBA-টা কমপ্লিট করি ফিনান্সের ওপরে। তারপর আমি চাকরিও পেয়ে যাই, কিন্তু তারপরে হঠাৎ করে আমার স্কুল জীবনেরই ফ্রেন্ড, যে বেস্ট ফ্রেন্ড, তার সাথেই আমার বিয়ে ঠিক হয়। তখন দেখলাম ও স্কুলে চাকরি করে, যার জন্য আমাদের ফ্যামিলির দিক থেকে দুই ফ্যামিলিতে কোনো প্রবলেম না হলেও আমাদের মধ্যে একটা প্রবলেম হলো। তখন আমি চাকরিটা ছেড়ে দিয়ে বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াতে শুরু করি। যেহেতু আমার EMI ছিল লোনের, বনগাঁ, মধ্যমগ্রাম বিভিন্ন জায়গায় যেতাম পড়ানোর জন্য এবং বাড়িতেও টিউশন পড়াতাম। তখন আমি ভাবলাম যে আমিও তাহলে আরেকটু ভালো করে পড়ি যদি পাওয়া যায়। তখন আমি একসাথে 2012 সালে আমি 7টা সরকারি চাকরি একসাথে পাই। এখন যেটা করছি রেল, এটা আমার বাড়ির সব থেকে কাছে এবং আমার বাড়ি এবং শ্বশুর বাড়ি একদম মিডিলে, কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপে আমি আছি। আর আমার কাজ যেটা, যে কোনো গাড়ির গিয়ার থাকে সেরকম ট্রেনেরও একটা গিয়ার সিস্টেম থাকে, সেই গিয়ার সিস্টেমটার মেরামতির কাজ হচ্ছে আমাদের সেকশনে হয়। আচ্ছা, ওই বাফিং গিয়ারটাকে ওখানে মেরামত করা হয়, যেটা একদমই খারাপ হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, সেটা এক্সচেঞ্জ করা হয়। আর যেটা একটু ভালো থাকে সেটাকে মুছে আবার নতুন যে পার্টসগুলো লাগে সেগুলো দিয়ে চেঞ্জ করে আবার নতুন করে লাগানো হয়। চাকরি হয়ে গেল 11-12 বছর, একটা মেয়ে 8 বছরের, স্বামী, সন্তান, বাবা মা সবাইকে নিয়ে, শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে এখন ভালোই সুখের সংসার চলছে। ভালো থেকো পিঙ্কি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।
মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই তো সমাধি, কি খবর? ভালো আছো তো? কেমন? হ্যাঁ, কেমন চলছে তোমার দোকান? এই সমাধি, এখন দোকানে কি কি পাওয়া যাচ্ছে? চা, ডিম টোস্ট, ঘুগনি, পাউরুটি, ডিমের আমলেট। আর ঘুগনি দাও আমাকে। সমাধি কটায় খোলো দোকান? 7:30। সকাল 7:30? তার মানে এই ঘুগনি তৈরি করতে তো অনেক সকালে উঠতে হয়। হ্যাঁ, আমি 5টায় ঘুম থেকে উঠে যাই। 5টায়? আর এই দোকান বন্ধ করো কখন? এই দোকান বন্ধ হয় 10টায়, রাতে 10টায়। 10টা? আমার তো আর তস হয়েছে না গো। আজকে গরম আছে কিন্তু। গরম আছে? হ্যাঁ। দুর্গানগরে রয়েছে আমাদের আজকের দুর্গা সোমালা, তার সাথে ঘরে ঘরে জি বাংলা। ওখানে ঘুগনি। খুব সুন্দর দোকানটা শুরু হওয়ার পেছনে অনেক গল্প আছে, তার আগের থেকে আমি বলি। তো ছোটোর থেকে হচ্ছে আমরা 3 ভাই বোন, ছোটোর থেকে বড় হয়েছে অনেক কষ্টতেই। তো আমার বাবা সেরকম একটা মানে রোজ ইনকামটা ছিল না, একটা মাইনে। বাবা কড়াই কারখানায় কাজ করতে, 14 টাকা রোজ দিয়ে যেভাবে সংসার চলতো, 14 টাকা রোজ দিতে পেতো না, সপ্তাহে বেতন পেত। তো সপ্তাহে 2 দিন আমাদের খাওয়াটা খুবই কমই হতো, মানে হতো না, হয়তো একদিন হয়তো আমরা রুটি খেয়েই মানুষ হলাম একবেলা। কি শনিবারটা বাবা মাইনে পেত, তারপরে আমাদের হলো শনিবারটা বাবা মাইনে পেলে তারপরে আমাদের রান্না চাপতো। ঠিক আছে, তখন খুবই ছোট। তারপর আমি মামা বাড়িতে কিছুদিন থাকলাম। আচ্ছা, তারপর? তো মামা বাড়িতে থেকে আমার পড়াশোনাটা ঠিক মতন হয়নি, যেহেতু হচ্ছে আমার বাবা সেই রোজগারটা ছিল না। স্কুলে ভর্তি হয়েছি, এত পড়ার খাতা ফাতা, স্কুলে যে হোম টাস্কগুলো দিত, তো খাতা শেষ হয়ে গেলে সেটা 1 সপ্তাহ পরে আমি পেতাম, মানে সেগুলো আমি পারতাম না করতে। আর মামার বাড়ি কোথায় ছিল? মামার বাড়ি নারকেলডাঙ্গা পোস্ট অফিস। তারপরে যখন একটু বড় হলাম, যখন বুঝতে শিখলাম 13-14 বছর বয়সে, তখন এখানে চলে আসলাম মায়ের কাছে এসে দেখছি যে এরকম 3 ভাই বোন স্কুলে যাচ্ছে, তাদেরও খাতা পেন্টের মানে খুবই কষ্ট হচ্ছে। তখন থেকে আমিও আবার একটা মেশিন মায়ের থেকে নিয়ে, মায়ের দেখছি পায়ের প্রবলেম খুব, মাও মেশিন চালাতে পারছে না। তো আস্তে আস্তে মায়ের থেকে মেশিন চালানো শিখলাম। সেলাই কাজ শিখলেন? হ্যাঁ, সেলাই কাজ ব্লাউজ শিখেছি। দাদা, এই যে রাস্তা, আমি কোনোদিন আপনাদের দোকানের সামনে দাঁড়িয়েছি? নিশ্চয়ই দাঁড়িয়েছেন। তাই? হ্যাঁ। তারপর কি হলো? আপনার ড্রাইভার নেবে, 2টো চা, একটা জলের বোতল নিল, পয়সা নিয়ে তারপরে আপনাকে দেখানোর কাজটা না দিয়ে। এবার থেকে দেখাবে। আচ্ছা, আমি ছাড়া আর কোনো আর্টিস্ট এসছে বা আরো বিখ্যাত লোক? হ্যাঁ, মিঠুন চক্রবর্তী এসেছিল। হ্যাঁ, আর তার সাথে অরিত্র। আচ্ছা, গাড়িটা এসে দাঁড়ালো, ব্ল্যাক কালারের একটা বড় গাড়ি। তখন ওই অরিত্র বলছে, গাড়িতে কে আছে জানো? গুরু। আমি গুরু বলে কি, হ্যাঁ দেখবা। তখন ওই দাদা বসে আছে হেলান দিয়ে পিঠে, তখন 2টো 500 টাকার নোট হাতে দিল, বলে দাদাকে দিয়ে দে। দেখলেন তো মন শান্তি? আমি এটাই শান্তি। আমাদের আড়িটলা সমাজের দাদা, তাই তো? আমি তো এলাকার ছেলে, এখনো মনে আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হয়েছে বাবা? কি হয়েছে? ওঠো মা, কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? তুই এরকম করছিস কেন? আমার জন্য হয়েছে সব। কিচ্ছু হয়নি। আমার জন্য কিচ্ছু হয়নি। বাইরের লোক এসে তোমাদের এত কথা শুনিয়ে গেল, এত অপমান করে গেল। সমস্ত বাজে কথা, কিছু যায় আসে না ওতে। আমার জন্য হয়েছে, আমি জানি। খারাপ লোক হও তুই, শক্ত হও তুই, এরকম। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স কর। আমি কোথাও যাবো না, কোথাও বেরোবো না। শান্ত হ, কোথাও যাবো না। মেঘ, তুই কিন্তু কথা দিয়েছিস যে যারা তোর সঙ্গে এই অন্যায়টা করেছে তুই তাদের খুঁজে বার করবি, শাস্তি দিবি। এই কথাটা তোর ভুললে চলবে না। সেই স্পিরিটটা আমি দেখতে চাই তোর মধ্যে, ভুললে চলবে না মেঘ। তুমি যখন কালকে রাস্তায় বেরোবে, ওরা তোমাকে আবার ডেকে অনেক কথা বলবে, অনেক উল্টোপাল্টা কথা শোনাবে। তুই এটা নিয়ে একদম ভাববি না। যদি কারো সময় থাকে বাবা, সে ভাবুক,
তুই এই জন্য সময় নষ্ট করবি না, এটা তোকে আরো দুর্বল করে দেবে মেঘ। মা, তুমি আর কোথাও বেরোতে পারবে না, জানো তো, রাস্তায় তুমি কোথাও যেতে পারবে না। তুমি যেখানেই যাবে তোমাকে ডেকে ডেকে বলবে ওই যে তোমার মেয়ে তো চরিত্রহীন, তোমার মেয়ে তো এই করেছে, তোমার মেয়ে ওই করেছে। না মেঘ, আমি আমার মেয়েকে জানি, আমি রাস্তার লোকের কথায় কান দিই না। বাপি, বাপি তুমি তুমি যদি কালকে কলেজ যাও, ওখানে সবাই তোমাকে একই কথা বলবে, বলো, অনেক উল্টোপাল্টা কথা শোনাবে। আমার জন্য তোমাদের এত অপমান সহ্য করতে হচ্ছে, শুধুমাত্র আমার জন্য। মেঘ, তুই কলেজ যা। আর একটা কথা শুনে রাখ, কাল থেকে তুই নর্মাল লাইফ লিড করবি, যা করতিস তাই করবি। গুরুজির কাছে যাবি, ক্লাস করতে যাবি, প্র্যাকটিস করবি, সমস্ত করবি, ঠিক আছে? নিজের ক্যারিয়ার নিয়ে ভাববি, আর কিচ্ছু মাথায় ঢোকাতে হবে না তোকে, একদম নয়। আমি আর পারছি না, আমি আর কিচ্ছু পারবো না, আমি পারবো না। আমার গলা থেকে বোধ হয় আর গানই বেরোবে না, আমি পারবো না আর কিছু করতে, পারবো না। মেঘ, তুই এর থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং সিচুয়েশনের মুখোমুখি হয়েছিস। তোর নামে দোষ দিয়েছে, তুই পুলিশের কাছে গেছিস। আজ কোথায় গেল সেই জোর, সেই মনের জোর কোথায়? কেন এইভাবে ভেঙে পড়ছিস? আমার জন্য তোমাদের অপমান করে গেল, আমার জন্য। মধুমিতা, তুমি ওকে নিয়ে উপরে যাও, আর আজকে রাতটা তুমি ওর কাছে শো। মাগো, মা উপরে যাবা। তুই শরীরটা তোর ভালো নেই তো, শরীর ভালো নেই বলে আরো মেন্টালি উইক হয়ে পড়ছিস। তুই গিয়ে বিশ্রাম কর, কিচ্ছু ভাবিস না সব। তুই যা, আমি স্যালাড নিয়ে গিয়ে তোকে খাইয়ে আসবো। যা, ওকে নিয়ে যা। মেঘ, এত উইক তুই, এত? ছি 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 ছি, আমি এটা ভাবিনি। তাহলে কি করে তুই আমাকে ধরবি রে, যে কিনা তোর এগেইনস্টে এত কিছু প্ল্যান করেছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। গিরি কিন্তু একদম ঠিক কথা বলেছে নীল। নীল, তুই খুব ভালো করে জানিস, বুঝতে পারছিস, কিন্তু যে ঘটনাটা ঘটেছে সেটা একটা অত্যন্ত জঘন্য ক্রাইম। যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যই ছিল মেঘকে বদনাম করা, মেঘকে ভেতর থেকে আবার শেষ করে দেওয়া। ওই জন্যই ওর আত্মসম্মান নিয়ে ওরা খেলেছে। দেখ নীল, যে গান মেঘের প্রাণ, যে গান গেয়ে মেয়েটা প্রত্যেকটা মানুষের হৃদয় জায়গা করেছে, সেই গানের জায়গায় তোকে বদনামটা করেছে। দেখ, মেঘ নিজেকে যতই মেন্টালি স্ট্রং প্রমাণ করার চেষ্টা করুক, আমরা তো জানি মেয়েটা মনের জায়গা থেকে কতখানি নরম। এই সময়টাতে মেয়েটা খুব খারাপ আছে, না খুব খারাপ আছে। ও মানসিকভাবে ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এই সময়টাতে। আর নীল, দেখ, এটাই হলো সময় তোর ওর পাশে গিয়ে দাঁড়ানো, ওর মনে এই বিশ্বাসটা জাগানো যে তুই আজও ওকে কতখানি ভালোবাসিস। নীল, সারা পৃথিবীর কেউ যদি ওর পাশে গিয়ে না দাঁড়ায়, ইট ডাজন্ট ম্যাটার ফর হার। এটা ওর কাছে ইম্পর্টেন্ট। এই সময় তুই ওর পাশে গিয়ে দাঁড়ালি কি দাঁড়ালি, জানি, গিয়ে ওর হাত দুটো ধর। দাদা ভাই, তুই কি এখনো মেঘকেই সন্দেহ করছিস? সন্দেহ করছিস যে মেঘ জিষ্ণুর সঙ্গে? না না। তাহলে দাদা ভাই, এখানে এভাবে বসে থাকিস না, মেঘের সঙ্গে গিয়ে কথা বল, ওকে বোঝা যে ওর প্রতি তোর বিশ্বাস এখনো টলেনি। তুই বিশ্বাস করিস না এগুলো, তুই এখনো ওকেই ভরসা করিস। তুই বিশ্বাস করিস এই সব খবরগুলো বানানো, এই সব খবরগুলো মন গড়া। জিষ্ণু সেনই কালপ্রিট। জিষ্ণু সেনই মেঘের সঙ্গে। দাদা ভাই, তোকে তো আমি কালকে সবকিছু বললাম, তোর কেন এই কথাটা মাথা থেকে বেরোচ্ছে না? কেন তুই এই একই জিষ্ণুতে আটকে আছিস? সবকিছু বললাম তো আমি তোকে, বল কাল ইন ডিটেলে আমার জিষ্ণুর সঙ্গে কথা হয়েছে বিষয়টা নিয়ে। জিষ্ণু বলেছে আমাকে, মেঘ ওখানে যাওয়ার পর থেকেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওরা একটু একটু করে মেঘকে ইনটক্সিকেটেড করেছে।
ওই রিসর্টেই এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে। দাদা ভাই, আমি কথা দিচ্ছি তোকে, আমি খুঁজে বের করব সবকিছু, আমি সবার সামনে এই সত্যিটা নিয়ে আসবো, আমি আনবো, আমি কথা দিচ্ছি তোকে। কিন্তু তুই প্লিজ মেঘের পাশে দাঁড়া। এক মিনিট, তুই এসব খুঁজে বের করবি মানে? তুই এসব কি করে খুঁজে বের করবি? বাপি, আমি রূপের কিছু বন্ধু বান্ধবকে চিনি, ওরা রূপের বন্ধু হলেও রূপের এই অন্যায়টাকে সাপোর্ট করে না। ওদের কাছ থেকে আমি হেল্প পাবো, ওরা আমাকে হেল্প করবে, ওরাই আমাকে হেল্প করবে রূপের এই কেলেঙ্কারিটা ফাঁস করতে। রূপের বন্ধু? না না, আমি বুঝতে পারছি না কিনি, তারা আবার কিরকম বন্ধু? কোন বন্ধু? বাপি, আমি যা করব সবকিছু তোমাকে বলেই করব, আমি একা একা আর কোনো ডিসিশন নেব না। কিন্তু তুমি প্লিজ দাদা ভাইকে বোঝাও, ও তো কিছুই করছে না, এখানে বসে আছে চুপ করে। আরে এটাই তো আসল সময় তোর মেঘকে বোঝানোর, তুই ওকে কতটা ভালোবাসিস। ও কি জানে মেঘ বল, যে ওর নীল ওর পাশেই নেই, ওর নীল ওকে সন্দেহ করে, তাই জন্য জিষ্ণুকে ধরে অত লোকের মাঝখানে মারধর করে, দিয়ে একটা মুখরোচক খবর তৈরি করে ফেলে। একবার ভাবো তো বাপি, এই খবরটা মেঘকে কতটা ডিমোরালাইজ করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকের এই বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিংটার কারণটা কি বলুন তো? না মানে ম্যানেজমেন্টের কোনো সমস্যা হয়েছে, ওয়ার্কার্সদের সাথে কোনো সমস্যা, এনিথিং? না আজকে কোম্পানির যা প্রফিট তা নিয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কোম্পানির যা স্ট্রাকচার, কোম্পানির যা ম্যানেজমেন্ট, কোম্পানির যা প্রফিটেবিলিটি, তা তো প্রশ্নাতীত। তোর সম্বন্ধে যে লেখাগুলো বেরিয়েছে, তারপরে এই চেয়ারটা কেন? এই কোম্পানিতেও তোকে মানাবে না। হ্যাঁ, আমরা ভাবতেই পারিনি এরকম একটা কুৎসিত লেখা পেপারে আসতে পারে। উৎসব ফোন করে বলল। কোন কুৎসিত লেখার কথা আপনি বলছেন? ড্রামা করিস না বর্দি। ডোন্ট কল মি বর্দি, জাস্ট কৌশিকী মুখার্জি হিয়ার, ওকে? তুই কিন্তু আমার ছেলেকে অপমান করছিস। তা তো করবেই। এক্সকিউজ মি, হি ইজ নট আ ডিরেক্টর। ও এখানে কি করছে? বেরিয়ে যাও এখান থেকে, জাস্ট গেট আউট। আমি ওকে এখানে ডেকেছি, আর একজনও আছে বর্দি। কে? কাম প্লিজ। অনেক হয়ে গেছে এরা। আমার মনে হয় এবার আমরা একটা ডিসিশনে আসি। প্রত্যেকটা ডিরেক্টর তারা তাদের ওপিনিয়ন জানাক, এবং আমার মনে হয় আমরা প্রত্যেকে একটা সেম ওপিনিয়ন দিই, যাতে করে আমরা এই মিটিংটা তাড়াতাড়ি শেষ করে কাজটা শুরু করতে পারি। এক্সকিউজ মি কাকাই, এক্সকিউজ মি, সমস্যাটা কোথায়? ম্যাডাম, সমস্যাটা হলো সারা শহর জুড়ে আপনাকে নিয়ে স্ক্যান্ডেল ছড়িয়েছে, রেপুটেশন চলে গেছে, আর কোম্পানির গুডউইল সেটাও ক্রমশ নষ্ট হচ্ছে। তাই বাজারের শেয়ারের দাম নামতে শুরু করেছে। তাই নাকি? ওকে জেন্টলম্যান, কালকে মার্কেট ক্লোজিং এর পর শেয়ারটা একবার ভালো করে চেক করে নিন। আর গুডউইলের কথা কোথা থেকে আসছে? এই যে পেপার উইথ ডকুমেন্টস। সব কিছু আপনার ব্যাপারে লেখা, কেচ্ছা ছাপা হয়েছে। কোন কেচ্ছার কথা বলছো তুমি? এই যে এই কেচ্ছা লেখা আছে। এক মিনিট, তুই কি বলতে চাইছিস? বলতে চাইছি যে নাটক হচ্ছে, নাটক। আমাকে সরানোর চেষ্টা করা হচ্ছে, আর তার জন্যে বিভিন্ন রকম এক্সকিউজ খোঁজা হচ্ছে। এই দেবুদা, মেহেন্দি, উৎসব, চন্দ্রনাথ মুখার্জি সবাই মিলে একটা কুৎসিত খেলা খেলছে।
এবং তাদের সকলকে সায় দিচ্ছে রাজনাথ মুখার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই কোম্পানির ভবিষ্যৎ মালকিনের সাথে আপনাদের সকলের একটু আলাপটা করিয়ে দিই। জগদ্ধাত্রী মুখার্জি। উৎসব, এই দেখ এখনো 2টো কিন্তু বাজেনি, তার আগেই আশা করি আমি সময়টা ঘুরিয়ে দিতে পেরেছি। ম্যাডাম তাহলে এখন আমরা যেতে পারি? এক মিনিট। কি? এই কোম্পানির ভবিষ্যৎ মালকিনের সাথে আপনাদের সকলের একটু আলাপটা করিয়ে দিই। প্লিজ ওয়েলকাম, প্লিজ কাম। শি ইজ নান আদার দ্যান জগদ্ধাত্রী মুখার্জি। ওয়েলকাম জগদ্ধাত্রী, ওয়েলকাম। তোমাকে আমি আমার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে আজকে ইনক্লুড করলাম। আশা করি এতে কারোর কোনো অসুবিধা নেই, তাই তো? আমি জানি না আমি এই কাজের উপযুক্ত কিনা, বাট আর একটা চাকরি করি, আর চাকরি করার পরেও তাতে কোনো অসুবিধা হবে না জগদ্ধাত্রী। আমাদের কোম্পানি মেমোরান্ডাম আর্টিকেলসে আর যা যা রুলস আছে তোমাকে সব দেখিয়ে দেওয়া হবে, চিন্তা করো না। উৎসব, এক মিনিট। উৎসব, জানিস এই নাম্বারটা থেকে না দিব্যা সেনের কাছ থেকে আমার কাছে ফোন এসেছিল। তুই এবার কথা বলতে চাইবি নাকি? দাঁড়া 1 মিনিট। হ্যালো, কৌশিকী? হ্যাঁ দিব্যা, আমি কথা বলবো না, উৎসব তোমার সাথে একটু কথা বলবে। হ্যাঁ মেহেন্দি, তুমি কথা বলবে নাকি? না মানে উনি আচ্ছা এসব এসবের মানে কৌশিকী মুখার্জি বোঝেন নাকি দিব্যা সেন বোঝেন? হ্যালো দিব্যা, আজকে সকালে না তোমার নিউজ পেপারের ফ্রন্ট পেজের হেডলাইন্সটা একবার একটু পড়ে নিও। হেডলাইন্সটা প্লিজ পড়ো। দিদি, আজকে পেপারটা একটু দিন তো। ওসব তোর দেওয়া এই ঘড়িটা কিন্তু এখনো টিকটিক করেই বাজছে, জানিস? এই দেখ এখনো 2টো কিন্তু বাজেনি, তার আগেই আশা করি আমি সময়টা ঘুরিয়ে দিতে পেরেছি, তাই না উৎসব? এটা রাগ ভাই, যাকে যেটা মানায়, যার হাতে যেটা মানায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার দেওয়া লোহা বাঁধানোটা খুব সুন্দর হয়েছে। ও মা, খুব ভালো হয়েছে কাকিমা, হাতটা খুব সুন্দর। অভিপাশা, বলছিলাম যে এই সমস্ত পছন্দ কিন্তু আমার বৌমার, সব ও করেছে জানো। কিন্তু ও বৌমা বলছি পরাগ তো এখনো এলো না, তুমি আশীর্বাদটা করে নাও দেখিনি, দেরি হয়ে যাচ্ছে। মা তোমার ছেলে এসে গেছে, এই তো। কি রে এত দেরি করিস কেন? বলছি এটা দিয়ে প্রতীক্ষাকে আশীর্বাদ করো। কি এটা? দেখ কেমন হয়েছে, দেখো। কানে দুল আছে। আচ্ছা। আর এটা পলাশকে দিও।
দেখেছো দেখেছো বৌমার কেমন সব দিকে খেয়াল আছে। ঠিকই তো মা, সেই জন্যই তো বলি এরকম লক্ষ্মীমন্ত বউ ঘরে ঘরে থাকা দরকার, মানে শিমুলের মতো লক্ষ্মীমন্ত বউ সবার ঘরে যেন থাকে। আচ্ছা বলছি আমি কিন্তু এবার যাব। না না সে কি, দাঁড়ান দাঁড়ান, যাবেন বললে তো হবে না। দেখুন আপনি এসেছেন, আপনাকে কিন্তু অত সহজে ছাড়বো না, আমি নিজে থেকে বসিয়ে আপনাকে খাওয়াবো। না না খাওয়া দাওয়ায় কি আছে, আমি তো এতক্ষণ থাকলাম। না আপনি তো বলছেন কালকে আসতে পারবেন না, আজকে যখন এসেছেন আপনাকে কিন্তু খেয়ে যেতে হবে। খাওয়াবি যখন এতক্ষণ খাইয়ে দিলি না কেন তোরা? হ্যাঁ, ছেলেটা তো কদ্দূর বাড়ি ফিরবেন নাকি? উফ, এক মেয়ে হয়েছে, ও কি কথা, তো কথা বলিস কেন রে তুই? হ্যাঁ, একেবারে পাকা বুড়ি, সংসারের সব ব্যাপারে ওর কথা বলা চাই, সব জেনে বসে আছি ও। চুপ কর। একটা থালায় করে সমস্ত মিষ্টি নিয়ে এসো, সবাই ওই থালা থেকে নিয়ে নিয়ে খেয়ে নেবে, ঠিক আছে? যাও যাও, আমি যাচ্ছি। আরে চুপ করো তো, দাঁড়াও। বলছি এবার আর দেরি করা যাবে না, অনেকটা দেরি হয়ে গেছে। মা শত দ্রুত বাড়ি যাবে, ওকে যদি খাবারটা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ গো বৌমা, আমি এক্ষুনি খেতে দিয়ে দিচ্ছি ওকে, দাঁড়াও। এসো তো বাবা, এসো, আমি তোমায় খেতে দিয়ে দিই। চলো বসো তো বাবা, এদিকে এসো, বসো। বলছি আমি না বেশি কিছু খাবো না। ও কি কথা, বেশি খাবো না কম খাবো না, এসব কোনো কথা হয় নাকি? আমি বলছিলাম যে আমি খেতে দিই তোমাকে, তোমার যতটুকু খেতে ভালো লাগে তুমি খেও, কেমন? না না শোনো মা, ওরকম বললে হবে না, ওকে কিন্তু একবারে যত্ন আত্তি করে খাওয়াতে হবে। হ্যাঁ দেখো, আমার তো শ্বশুর বাড়ির দিক থেকে কেউ আসেনি, একমাত্র উনি এসেছেন বলে দেখুন সব দায়িত্ব কিন্তু আপনার। হ্যাঁ মা, যা যা হয়েছে সমস্ত ওকে খাওয়াতে হবে, একদম গুছিয়ে খাওয়াতে হবে। বসুন বসুন, এদিকে বসুন, কোনো কথা শুনুন না, বসুন। আরে আমিও বসবো আপনার পাশে, ভাবছেন কি? মা নিয়ে এসো, নিয়ে এসো। তুই একটা কাজ কর, তুই এগুলো সরা, টেবিলটাকে একটু পরিষ্কার করে নে, আমি খাবারটা নিয়ে আসি। দাঁড়া। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ কিন্তু বউয়ের মুখ দেখা যাবে না, তুমি অন্য ঘরে শোবে আর অন্য ঘরে শোবে। এই তো তুল, ছোট বৌদিকে নিয়ে যাও ঘরে। ও প্রতীক্ষা, আমি তো খেয়ালই করিনি, তোমার হাত গলা এত খালি খালি কেন? আরো গয়না আমি তো খুলে রেখে এলাম, আসলে আমার এত গয়না পরার অভ্যেস নেই তো, খুব অস্বস্তি হচ্ছিল। হ্যাঁ রে ছোট, আমিও জানিস তো এই কথাটা বারবার মনে মনে ভাবছিলাম, ওই আশীর্বাদ করার সময় দেখছিলাম আর ভাবছিলাম কি যেন একটা নেই, কম কম লাগছে কি যেন একটা। ও বৌমা, আমার এখন মনে পড়েছে, গয়নাগুলো তুমি সব খুলেছো কেন? শোনো মা, যত কষ্টই হোক এই 8টা দিন মানে অষ্টমঙ্গলার দিন পর্যন্ত কিন্তু ওই গয়নাগাটি বউয়ের গায়ে থাকতে হয়, নইলে কি হয় জানো তো, স্বামীর অমঙ্গল হয়। অমন করো নে, সব পরে নাও গে, যাও। কি বলছো মা, আমাকে এখন ওই গয়নাগুলো পরে থাকতে হবে? আসলে কাকিমা আমি ভাবলাম ওই কিছু কিছু গয়না তো পড়েছে, তাতেই হবে। না না ও বৌমা, পরে দাও, পরে দাও। তাই কখনো হয়? বিয়ের গয়না, বিয়েতে যা যা দিয়েছে সব ওই অষ্টমঙ্গলা অবধি পড়তে হয়। তাছাড়া এখন তো খেয়ে দিয়ে শুয়েই পড়বে, কি আর এমন কষ্ট হবে? তুমি বলো এক কাজ করো, ওই গয়নাগুলো পরিয়ে দাও, বুঝলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বরঞ্চ আবার যাচ্ছি, আমি গয়নাগুলো নিয়ে আসছি। আমি তো জানতাম না মা, তাই খুলে ফেলেছি। থাকবে শিমুলদি, তুমি বরং আমাকে গয়নাগুলো পরিয়েই দাও, বুঝলে? মা যখন বলছে অমঙ্গল হবে তখন। এসো এসো, তুমি একটু বসো, আমি বার করে দিচ্ছি গয়নাগুলো। হ্যাঁ হ্যাঁ আমি বসছি, তুমি বের করো। বলছি শিমুলদি, আমি পরিয়ে দেবো তো? মানে সব গয়নাগুলোই পরিয়ে দেবো তো? হ্যাঁ সবগুলোই পরিয়ে দিও বলছে যখন। দাঁড়াও দিচ্ছি। মানে গয়নাটা কোথায় গেল? গয়নাগুলো পাচ্ছি না কেন? গয়না পাচ্ছ না মানে? না আমি তো এখানে গয়নাগুলো রেখে গেলাম লকারের
রেখেছো। না তুমি ভালো করে ভেবে দেখো, তুমি হয়তো এখানে রাখবে ভেবেছিলে, এখানে হয়তো রাখোনি। লকারে তুলেছিলে তো? হ্যাঁ আমি লকারে তুলেছিলাম, আমি অন্য কোথাও রাখিনি গো, আমি এখানেই রেখেছিলাম। কি বলছো তুমি? যাও না গো, তোমার পরাগদাকে একটু ডেকে আনো না। না না বাবা, আমি পরাগদাকে ডাকতে পারবো না, আমি পরাগদাকে ডাকতে পারবো না, তুমি ডাকো। আচ্ছা ঠিক আছে, আমি ডেকে আনছি। বলো কি জন্য ডাকছিলে, কি ব্যাপার, তুমি এখানে কেন? আমাকে শিমুলদি থাকতে বললো, শিমুলদি আমাকে তো ডেকেছিল ওই গয়নাগুলো পরানোর জন্য। ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই না 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 না, দাঁড়াও দাঁড়াও, বলছি দেখো না, তুমি তো তখন ঘরেই ছিলে, তোমার সামনেই তো আমি গয়নাগুলো আলমারিতে রাখলাম, তুমি দেখেছো তো? হ্যাঁ তুমি কি একটা রাখছিলে। একটা নয়, ওটা প্রতীক্ষার গয়না, আর সেই গয়নাগুলো আমি খুঁজে পাচ্ছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অর্জুন, আপনার মনে আছে আপনি একবার আমাকে বলেছিলেন যে আমি যেন রাহুলের কাছে গিয়ে জিজ্ঞেস করি যে চন্দ্রাকে? আমি জানতে চেয়েছিলাম, ওরা বলেও ছিল আমায়, কিন্তু দিদি ভাইয়ের সাথে ঠিক কি হয়েছিল বলুন তো? কেন এত কষ্ট দিদি ভাইয়ের? প্লিজ সবটা বলুন না আমায়। দিদি এরম ছিল না মিলি, হাসি খুশি উচ্ছল একটা মেয়ে ছিল, সবসময় হইচই করতো। আমার সবকটা ভাই বোনের মধ্যে সবচেয়ে প্রিয় দিদি। যখন সুস্থ ছিল তখন ভাই ফোঁটা, রাখি সব ব্যবস্থা দিদি একাই করতো। নে প্রণাম কর, প্রণাম কর। কি রে, প্রণাম করবি না? বলছি প্রণাম কর, কর। সোনা ভাই আমার। খুব মিশুকে ছিল দিদি, সবাইকে এক দেখাতে এত ভালোবাসতো, মনে হতো সে কত আপন দিদির। তারপর অনুজের সাথে ওর বিয়ে হয়ে গেল। শুরুতে এই দু পরিবারের মধ্যে সম্পর্ক খুব ভালোই ছিল, কিন্তু ভেতরে ভেতরে যে ঘুণ ধরেছিল সেটা আমি বুঝতে পারিনি। দিদি যে অনুজকে কতটা ভালোবাসে আমি সেদিন বুঝেছিলাম, যেদিন অনুজ ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর ওর মানসিক ভারসাম্য হারিয়ে গেল। অনুজদা দিদি ভাইকে তাড়িয়ে দিয়েছিল কেন? সবটা ষড়যন্ত্র ছিল মিলি, আর আমার দিদি তারই শিকার। আমাদের পরিবারকে পথে বসাবে বলে, অনুজের জীবন থেকে দিদিকে তাড়াবে বলে এই কমলেশ রায়বর্মন নিজেই দিদিকে কিডন্যাপ করালো। তুমি কোন সাহসে বাড়ির বাইরে রাত কাটিয়ে বাড়িতে ঢুকেছো? এটা রায়বর্মন পরিবার, সমাজে আমাদের একটা মান সম্মান রয়েছে। তোমার মতো একটা বেয়াদব মেয়েকে আমি আমাদের বাড়ির বউ বলে স্বীকার করি না। ও রাতে বাড়ির বাইরে ছিল বলে চরিত্রহীনের তকমা লাগিয়ে, মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বড়লোক বাড়ির ছেলে অনুজকে ফাঁসিয়ে বিয়ে করেছিল চন্দ্রা। কি? হ্যাঁ, আর এটা ছিল ওদের ফ্যামিলি বিজনেস। আমাকে মিথ্যে বলেছিলে তোমরা সবাই রাহুল? কেন? তার মানে অর্জুন ভুল না? তারপর থেকে দিদি বদলে গেল, বাস্তবের থেকে অনেক দূরে চলে গেল। এখন ও কি বিশ্বাস করে জানো যে অনুজ আছে, ও আসবে, সব ঠিক আছে? মাথাটা পুরো খারাপ হয়ে গেল মিলি। আর জোজো? দিদিকে যখন বের করে দিল ও অন্তঃসত্ত্বা ছিল। ওরা জানতো না, জোজোর কথা ওরা জানেও না। আর আমিও চাই না ওই নোংরা রায়বর্মনদের ছায়াও জোজোর ওপর পড়ুক, কিন্তু ওদের আমি ছাড়বো না। ওই রায়বর্মনদের নির্মূল না করা অবধি আমার শান্তি নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
আরে ওরা তো খাওয়া শুরু করে দিল, এই লুচিগুলো আমাদের দিকে দে, ওরা সব কতক্ষণ না খেয়ে থাকবে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। হ্যাঁ দিলীপ বল। কি? আমি আসছি। কি রে দাদু ভাই, খেয়ে যা, খাবারটা শেষ কর। খেলাম তো, একটা দরকারি কাজ পড়ে গেছে, প্লিজ। ঠিক আছে, দেখো ঠিক আছে ঠিক আছে, জয় হোক জয় হোক। নীলু, তোর জন্য না আমি একটা ছোট্ট অশ্বগন্ধার চারা এনেছি। হ্যাঁ, মায়ের বারান্দায় রেখেছি। কি বলতো, অশ্বগন্ধার চারা যদি বাড়িতে বা ঘরে রাখিস না, তাহলে মাথা ঠান্ডা হয়, রাগ কমে যায়, মানে উত্তেজনা কমে যায়, মানে সবকিছু নিয়ে যেটা হয় আর কি। আমি যেটা মনে করলাম সেটা তোর পক্ষে না গাছটা খুব ভালো হবে, অনেক অনেক ভালো থাকবি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এনে এনে তোর গিফট। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এই যে তোর গিফট। এটা না সবার সামনে খোলার দরকার নেই। কেন? কি এমন আছে এতে? বর্দা অশ্বগন্ধার গাছ দিল উত্তেজনা কমাতে, চাপ কমাতে। তুই কি দিলি সেটা দেখতে হবে না? আইস প্যাক। তোর মাঝে মাঝে মাথাটা এখন গরম হয়ে যাচ্ছে না, তাই ওই দাদার দেওয়া অশ্বগন্ধা যদি কাজ না করে তখনই আইস প্যাক। দাঁড়া ছোটদা, কোথাও যাবি না। কি পেয়েছিস তোরা? হ্যাঁ, বাড়ি শুদ্ধ সবাই আমাকে অপমান করে যাবি, তাও আবার বাইরের মেয়েটার সামনে। কি মুশকিল, আমি অপমান কোথায় করলাম? আমি তো জাস্ট মজা করছি। মজা করছিলি? না না, আজকে এই বোঝাপড়া করতেই হবে আমাকে। নীলু, কেন এরকম করছিস মা? আচ্ছা, তোর সঙ্গে কেউ মজা করতে পারবে না? আজকে একটা উৎসবের দিন, সবাই মিলে। না, আমার মাথা গরম নিয়ে সবার খুব সমস্যা হচ্ছে, তাই তো? ঠিক আছে, আমি অন্য একটা ব্যবস্থা করছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে গয়না দাদা ভাই আমায় দিতে পারে, সে গয়না দাদা ভাই তোমাকেও দিতে পারে, রাই? এটা কেন ভাবছো না? আর তাছাড়া আমি তোমার বৌদি, বড় বৌদি, আমার উপর কথা বলার সাহস হলো কি করে তোমার? অসম্ভব, আমি পারবো না বৌমনি, আমি নিতে পারবো না এরকম গয়না। একটা পুরনো জিনিস দেবো আমি রাইয়ের বিয়েতে? পুরনো কোথায়? আমি গয়নাগুলো একদিন একদিন পরেছি কি পরিনি, ওটাই তুমি হাতে করে বোনকে ভালোবেসে দেবে, আমি বলছি। বাপি বাপি, তুমি পিপিকে কি দেবে? গলার হার দেবে? শোন, আমার যদি সামর্থ্য থাকতো না, তোমার পিপির পুরো বিয়ের দায়িত্বটা আমি নিতাম, কাউকে কিচ্ছু ভাবতে হতো না, পুরোটা আমি দেখে নিতাম। দাদা ভাই, আমি কিন্তু তোকে কিছু একটা বলতে গেছিলাম, তুই আমার কোনো কথা শুনছিস না। আমি কিছু একটা চাই তোর কাছে। আমি তোকে কি দিতে পারবো? এর অকম অপদার্থ লোক,
তোর বৌদির দয়া করে দেওয়া গয়না আমাকে দিলে আমি তবে তোকে আশীর্বাদ করতে পারবো। দয়া করে না, ওই গয়নাগুলো তো আমাকে তুমিই গড়িয়ে দিয়েছো। তোমার সম্পূর্ণ অধিকার আছে ওই গয়নাগুলোয়। এমনই অক্ষম লোক আমি, একদিন যে গয়না আমি তোমাকে গড়িয়ে দিয়েছিলাম সেই গয়না তোমার থেকে ফিরিয়ে নিয়ে আমার মনকে দিতে হবে। হ্যাঁ, বারবার অক্ষম অক্ষম বলিস কেন রে বিক্রম নিজেকে? তোর অ্যাক্সিডেন্টে তোর নিজের কি কোনো হাত ছিল নাকি? তাই না তাই? তুই এরকম বললে আমাদের কষ্ট হয় না বুঝি? তুই যে কতটা সক্ষম ছিলি সেটা তো আমরা সবাই জানি। আমি একটা অক্ষম অপদার্থ মানুষ। আমার ভেতরের যত জ্বালা, যত বিষ আমি সারাক্ষণ শুধু উগড়ে দিতে চাই, কিন্তু কার উপর উগড়বো? কারা আছে যে আমার অত্যাচার সহ্য করবে? কার অত দায়? তোদের উপর উগড়ে দিই রে। তোরা তো আমার নিজের লোক, তোরাই শুধু আমার নিজের লোক। আজকে হয়তো আমি ভালো আচরণ করছি, কিন্তু পরক্ষণেই হয়তো আমার ভেতরকার পশুগুলো কোথা থেকে জেগে উঠবে আর আমি পাশবিক আচরণ শুরু করে দেব। বিশ্বাস কর নীলু, তারপরে আমারই মুখ ফাটানো কষ্ট হয় ওর পরে। পারি না। আমরা সবাই এই বিশ্বাস করি দাদা ভাই। হ্যাঁ রে, আমরা জানি আমাদের দুঃখ দিয়ে তুই আরো বেশি কষ্ট পাস। তুই আমাদের কষ্ট দিলে ভালো থাকলে সেটা একরকম কথা, তুইও তো আমাদের আঘাত দিয়ে ভালো থাকিস না দাদা ভাই। তবু তো তোদের আঘাত দেওয়া থামাতে পারি না রে। আর সব থেকে বেশি আঘাত দিই মিষ্টিকে, আমার বউটাকে। মিষ্টি দয়া করে আছে, আর আমি চাই মিষ্টি এই বাড়ি ছেড়ে চলে যাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই বোকার মতো কাঁদছিস কেন? শুধু কি আমার চোখে জল নাকি? তোদের কারো চোখে জল নেই আর সবার চোখে জল নেই? কেঁদো না বৌদি, কেঁদো না। এই দৃশ্য দেখলেই তো পূর্ণ হয়। আমরা তো বরাবরই ভাই বোনের এই দৃশ্য দেখে এসেছি। বিক্রম আমাকে যা খুশি বলুক না কেন, আমি কিছু মনে করি না। আমি তো জানি ও আমাকে কতটা ভালোবাসতো। পিসি বোনে খাই না দিলে ওর পেট ভরতো না। আচ্ছা, আমি তো চোখটা বুঝিয়ে দিই। এবার কি তাহলে তোর আমার উত্তরটা দেওয়ার সময় হবে? বল না রে। ধরে নে আমার বিয়েতে তোর দেওয়া একটা শ্রেষ্ঠ উপহার। আমার সঙ্গীতে গান গাইবি দাদা ভাই? আমি কোনোদিন আর কিচ্ছু চাইবো না তোর কাছে। আমি আর কোনো কথা বলবো না, বিশ্বাস কর। প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখ। তোর তো গানে কত ট্যালেন্ট ছিল বল। তুই যদি আজকে চাকরি না করে গান করতিস তোর কত নাম হতে পারতো। কিন্তু গানটাকে নিয়ে তুই চর্চাই করলি না কখনো। আমার আর গান গাইতে ভালো লাগে না। আমার গান গাইলে বুকের ভেতরটা কষ্টে ফেটে যায় রে। কষ্ট হয় বলেই তো তুমি এত সুন্দর গানটা গাও, এত সুন্দর লাগে শুনতে। বিক্রম, আমি তোমার চাকরি দেখে না, একদিন তোমার গান শুনে তোমাকে ভালোবেসেছিলাম। আজ হয়তো সেই জন্যই তুমি গানের থেকে দূরে সরে গেছো। ঠিক আছে রে, আমি তো সঙ্গীতে গান গাইব। দাদা ভাই, শুধু সঙ্গীতে না, বাসরেও গান গাইতে হবে। সেই মিঠে ঝরার পাড়ে কে হাত বাড়ালো।
তো বাবা এসে গেছে। উফ বাবা, তুমি যে কি করো না, কথা দাও একরকম, সেই কথাটা রাখো না। সই করে এলে না? না, সই করে আর আশা হলো না। আর কদিনই বা আছে, তাই ভাবলাম কাজটা করেই যায়। রিটায়ারমেন্টের আর 1 মাসও তো দেরি নেই। বাবা, আপনার এক্সটেনশনটা হয়েছে তো? না মা, লাস্ট মোমেন্টে ওরা ক্যান্সেল করে দিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জয়দা, ও আমার দিদি, তুমি যা বলছো ভেবে বলছো তো? সব ভেবে বলছি। ওহ, নিশানা একদম ঠিক জায়গায় লেগেছে। আমাদের বাচ্চাটার কিছু হয়নি তো জয়? আমাদের বাচ্চাটা ঠিক আছে তো জয়? বলো না। কিছু হয়নি, কিছু হবে না, কিচ্ছু হবে না দিদি, তোর কিচ্ছু হবে না, তুই একদম চিন্তা করিস না। দিদিকে নিয়ে না আমরা ভেতরে যাই, আগে ডাক্তার ডাকতে হবে। ডাক্তার সবিতা দি, দাও দাও, জলটা দাও, জলটা দাও। কিচ্ছু করতে হবে না তোমায়, কিচ্ছু না। যা ক্ষতি করার তো করেই দিয়েছো। তোয়েলকে 1 গ্লাস জল পর্যন্ত তুমি দেবে না। আর ওয়ার্নিং দিলাম আমি তোমার। কোথায় লেগেছে, কোথায় লেগেছে? তুমি ওঠো, ওঠো, আমি ঘরে নিয়ে যাচ্ছি তোমার। জয়কে আমার ঘরে নিচে নিয়ে যাও, সিঁড়ি ভেঙে ওপরে ওঠা দরকার নেই, ওর কষ্ট হবে। ওকে নিচের ঘরে নিয়ে যাও, আমার ঘরে নিয়ে যাও বাবা। হ্যাঁ, নিচের ঘরেই নিয়ে যাচ্ছি, চলো। আমার ঘরে একবার ঢুকুক, তারপর তো খেলা আমার হাতে। জয়, তুমি সত্যি করে বলো জয়, আমাদের বাচ্চাটার কিছু হয়নি তো জয়? তুমি বলো না জয়, বলো না। মা, ও মা, বলো না, বলো না, আমার বাচ্চাটার কিছু হয়নি তো? ওটা আমি ওটাকে বলি, তোমরা কাঁদছো কেন? বলো না, আমার বাচ্চাটা ঠিক আছে তো গো? কিচ্ছু হবে না, সাবধানে সাবধানে বাবা। কিছু জল লেগেছে, মেয়েটা সিঁড়ি থেকে পড়ে গেল। কে যে সাবান জল ঢেলেছিল। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তিতির, just stay away, তিতির, just stay away. আমার দিদির এত বড় একটা কষ্টের দিনে আমি ধরতেও পারছি না দিদিকে। তুমি বলছো তুমি কিছু করোনি, কিন্তু একটু আগেই তো দেখলাম তিতির তুমি সিঁড়ি পরিষ্কার করছিলে। আমি সিঁড়ি পরিষ্কার করছিলাম, আমি সিঁড়ি পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছেছি। সবাই যাতায়াত করবে, দিদি যাতায়াত করবে, সেই জন্য পরিষ্কার করে মুছেছি। সবিতা দিদি ছিল, সবিতা দিদি দেখেছে আমি পুরো সিঁড়ি শুকনো করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি তো খুব ভালো করে দেখেছিলাম, সিঁড়ি একদম শুকনো ছিল। সবিতা, তুই আর একটা কথাও বলবি না। সকাল থেকে সিঁড়িটা নোংরা পড়েছিল, আমি তিতিরকে বললাম। হ্যাঁ, আমি মানছি যে তিতির খেয়াল করেনি, কিন্তু আশেপাশে হয়তো সাবান জল পড়েছিল, আর সেই সাবান জলেই হয়তো তোয়েল পা পিছলে পড়ে গেছে। আচ্ছা, জয়ও তো বললো ওখানে সাবান জল পড়ে আছে, জয়েরও তো পা স্লিপ করলো। হে ভগবান, আমার যদি ব্যাক পেনটা না থাকতো তাহলে আমি সিঁড়িটা পরিষ্কার করে দিতাম, তাহলেই ভালো হতো। কেন এরকম বলছো কাকিমুনি? আমি তো বলছি এই কাজটা আমি খেয়ালে বেখেয়ালে কোনোভাবেই করতে পারি না। কাকিমুনি কেন করছো? কি করে কেউ তোমাকে বিশ্বাস করবে? কি করে তোমাকে বিশ্বাস করবে? দোয়েলের প্রেগন্যান্সির খবর পাওয়ার পর থেকে তুমি যেভাবে নজর দিচ্ছ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি বোঝার চেষ্টা করুন মা। দেখুন, পেশেন্টকে একজন ডাক্তার দেখছেন, তিনি একরকম ওষুধ দিচ্ছেন, আবার আরেকজন ডাক্তার দেখে নতুন ওষুধ দেবেন, সবকিছু হচপচ হয়ে যাবে, হচপচ হয়ে যাবে। তাছাড়াও
তাছাড়া আপনাদের এথিক্স। দেখুন, উনি হয়তো আমাকে দিয়ে চেক আপ করাতে চাইছেন না, কিন্তু একজন পেশেন্টের হেলথের আগে তো এথিক্স হতে পারে না। আপনাদের উচিত ছিল সবাই আলোচনা করে তারপর আমাকে ডাকা। আই থিংক আই শুড লিভ। ডাক্তারবাবু, ডাক্তারবাবু প্লিজ এরকম করবেন না, প্লিজ প্লিজ আমার দিদিটাকে দেখে দিয়ে যান, প্লিজ প্লিজ ওর চিকিৎসাটা করে দিয়ে যান, প্লিজ আমার দিদি। এই তো ডক্টর এসে গেছেন, ডক্টর এসে গেছেন। ডক্টর চলুন চলুন। এনেছেন? এনেছি। আর কোনো চিন্তা নেই, ডক্টর এসে গেছেন। আসুন ডক্টর, আসুন। আই এম ভেরি সরি ডক্টর মিত্র, আপনাকে এত কষ্ট করে আমি। আপনারা ইয়ার্কি মারছেন নাকি? আপনাদের পেশেন্টকে তো আপনারা মারবেনই। আমি যে 4টে পেশেন্ট ছেড়ে এসেছি আপনাদের এমার্জেন্সি করে, তাদেরও মারবেন। পয়সা থাকলেই সবকিছু হয় না মিস্টার ব্যানার্জি। আমি থাকি না, এখানে কেউ থাকতে পারবেন না। ওনার মা যদি থাকেন তো থাকতে পারেন। ওনার মা কি আছেন এখানে? ওনার মা কি করে থাকবে? ওনার মা তো ঘাটালে থাকেন। আছেন ডাক্তারবাবু, ওই তো উনি আমার মা, উনি আমার মা। জয়, শ্রেয়া, তোমরা সবাই একটু বাইরে যাও না? আমি বাইরেই আছি, আমি বাইরেই আছি, আমি বাইরেই আছি, আমি বাইরেই আছি। কোনো দরকার হলে আমাকে ডাকবেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক হয়ে যাবে বাবা, চিন্তা করো না শোনা, ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু, আমার বাচ্চাটা ঠিক আছে তো? ডাক্তারবাবু বলুন না, আমার বাচ্চাটার কিছু হয়নি তো? ডাক্তারবাবু আপনি শান্ত হন। একেবারে উপর হয়ে পেটের উপর পড়েছেন, তাই তো? কিন্তু কেন বলুন তো? কেন কি হয়েছে ডাক্তারবাবু? ডাক্তারবাবু, আমার বাচ্চাটার কিছু হয়নি তো? আপনি চুপ করে থাকবেন না, বলুন না ডাক্তারবাবু, আমার বাচ্চাটার কিছু হয়নি তো? আপনি শান্ত হন, আমি তো দেখছি। ও তিতির বউ, তিতির বউ এখনো কিছু বলছে না কেন? আমার ভালো লাগছে না, আমার খুব চিন্তা হচ্ছে রে। তুই চিন্তা করো না ঠাম্মি, তোমার শরীর খারাপ করবে, সব ঠিক হয়ে যাবে, আমি বলছি তো। দরজাটা একবার থাককে দেখবে। ডাক্তারবাবু কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে ডাক্তারবাবু? বলুন না কি হয়েছে। হ্যাঁ কি হয়েছে বলুন। আই এম সরি, সে শুক্র হলো না, মিসক্যারেজ হয়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পর্ণা, তুমি এত কিছু বোঝো, এটুকু বুঝতে পারছো না যে ওই পেপারে আমি সই করতে বাধ্য হয়েছি? কেন বাধ্য হয়েছ? তোমাকে বলতেই হবে, না হলে যে আমি অন্য কারোর সাথে ঘর বাঁধতে চলে যাবো। সৃজন, ঈশা, বাবু কি রে, নিজের কথা না ভাবিস? তোর মাকে যে অপমান করেছে তার সঙ্গে তুই এখনো কথা বলছিস? বাবু, কত নিচে না ভাবি নিজেকে। আমার যার সাথে ইচ্ছে আমি কথা বলবো, তুমি বলে দেবে আমাকে আমি কার সাথে কথা বলবো না বলবো? অবশ্যই অবশ্যই আমি বলে দেবো। আমার পারমিশন ছাড়া আপনি আমার হবু হাজবেন্ডের সাথে কথা বলতে পারেন না। তাও মানতাম যদি আপনি ভালো কথা বলতেন। আপনি তো গিয়ে ভাঙচে দিয়েছেন ওনাকে, উনি যাতে আমাকে বিয়েটা না করেন। কেন করছেন এসব আপনি? বেশ করেছি। ওরকম উৎপটাং কাউকে ধরে তুমি বিয়ে করবে সেটা আমি মেনে নেবো না পর্ণা। আপনি মেনে নেওয়ার কেউ নন, বিয়েটা আমি করব। আচ্ছা, আপনি কি ভুলে যাচ্ছেন সৃজন দত্ত যে আপনি আমাকে ডিভোর্স দিয়েছেন আর আপনি আমার প্রাক্তন স্বামী? এখন আমরা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ, স্বাধীন মানুষ। এখন আমি কি করব না করব, কার সাথে থাকবো না থাকবো, কাকে বিয়ে করব, কার সাথে প্রেম করব, কাকে ভালোবাসবো, সেই সিদ্ধান্তটা আমি নেব। তাই আমার সিদ্ধান্তে আপনার নাক গলানোর কোনো অধিকার নেই। ওসব অধিকার বুঝি না পর্ণা। বেশ করেছি আমি ভাঙচি দিয়েছি,
আর তোমার ওই হবু বরেদের তুমি বলে দিও, বুঝলে? প্রত্যেককে খুঁজে প্রত্যেকের বাড়িতে ঢুকে আমি ওদের হাত পা ভেঙে একেবারে গুড়িয়ে দেবো। আমার সামনে তোমার দিকে চোখ তুলে তাকালে না, তাদের চোখ একেবারে উপড়ে নেবো বন্যা, আমি বলে রাখলাম। এই তো তুমি রাখছো সৃজন। আপনি না পাগলের প্রলাপ বকছেন। আপনি এসব করতে পারেন না মিস্টার দত্ত। আপনি কি ভুলে যাচ্ছেন আপনি আমাকে ডিভোর্স দিয়েছেন? আপনি নিজেই ডিভোর্স পেপারে সইটা করেছেন। আরে ধ্যাৎ তারি, তখন থেকে ঘুরে ফিরে সেই এক কথা বলে যাচ্ছ তুমি। আরে বন্যা, তুমি এত কিছু বোঝো, এটুকু বুঝতে পারছো না যে ওই পেপারে আমি সই করতে বাধ্য হয়েছি? কেন বাধ্য হয়েছো? কেন সৃজন, কেন তুমি ওই ডিভোর্স পেপারটা সই করলে সেটা তো জানতে চাইছি বারবার তোমার কাছে। আজকে আমি তোমায় ছাড়বো না, তোমাকে বলতেই হবে তুমি কেন করেছো ডিভোর্স পেপারে সাইন। না হলে যে আমি অন্য কারোর সাথে ঘর বাঁধতে চলে যাবো সৃজন। বলো সৃজন, চুপ করে থেকো না, উত্তর দাও। আজ তোমাকে বলতেই হবে, বলো। আমাকে অন্য কেউ বিয়ে করে নিয়ে চলে যাবে সৃজন এই বাড়ি থেকে, তোমার চোখের সামনে দিয়ে। তুমি সেটা সহ্য করতে পারবে তো? কেন সৃজন, কেন আমাকে তুমি দূরে সরিয়ে দিলে? কেন ওই ডিভোর্স পেপারটাতে সাইন করলে তুমি? আচ্ছা, অন্য কেউ আমাকে বিয়ে করে নিয়ে যাবে সেটা তো তুমি মানতে পারছো না, তোমার পৌরুষে লাগছে। তাহলে সেই পৌরুষটা আরেকটু বাড়িয়ে দিয়ে আমাকে বলে দাও সেদিন রাত্রে কি হয়েছিল। বলো সৃজন, বলো প্লিজ, চুপ করে থেকো না। বন্যা আসলে কি জানো তো ঈশা বাবু, কি ব্যাপারটা কি? বলেছি তোর সঙ্গে কথা বলার কোনো দরকার নেই, সরে আয়। কি রে, নিজের কথা না ভাবিস? তোর মাকে যে অপমান করেছে তার সঙ্গে তুই এখনো কথা বলছিস? বাবু, কত নিচে না ভাবি নিজেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সৃজন যদি মুখে এভাবে কুলু পেটে বসে থাকে তাহলে আমি বা কি করি বলো তো? আর ওইদিকে শয়তানি ঈশা আমার বরকে ভয় দেখিয়ে আমার কাছ থেকে কেড়ে নেবে, আর আমি সেটা মেনে নেব? কখনো না ঠাম্মি, আমি সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। যা করার আমাকেই করতে হবে, সৃজনকে আমায় বাঁচাতেই হবে। বাবা বলছি, আর সময় নষ্ট করে লাভ নেই, চলুন আমরা কাগজে বিজ্ঞাপনটা দিয়ে ফেলি। হ্যাঁ চলো চলো, ওরা মা ছেলে মিলে যদি এক পা এগোয়, আমরা বাপ আর মেয়ে মিলে 3 পা এগোবো, এগিয়ে ওদের টেক্কা দেবো। মা ভাই চলো। কি যে হবে কে জানে। কিচ্ছু হবে না মা, দেখবেন চাপে পড়লে সৃজন ঠিক মুখ খুলবে, আর বন্যা আছে তো, সব বিপদ ও সামনে নেবে। এই খবরে খবরে চোখ রাখা যায় না তো, অকাদ্য। বড় কাকা, মেজে বউ তাড়াতাড়ি এসো, এসো, ধ্যাসটা মোটা একবার দেখে যাও, দেখে যাও। হয়েছেটা কি বাবা, এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে কি, বাড়ির বউ সিঁদুর পরে আবার ছাদনা তলায় যাচ্ছে, দেখো দেখো। দেখে 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 দেখি দেখি, দাও, হয়েছে অনেক। বাহ বর্ষা, বিজ্ঞাপনটা কিন্তু বেড়ে হয়েছে। পাত্রের একেবারে লাইন লেগে যাবে একদম। দেখে মেজো, এইসব ধ্যাসটামো কিন্তু এই বাড়িতে আমি বরদাস্ত করবো না। ভাবতে পারছো বাবা, বর খেদিয়ে দিয়েছে, কোথায় বালিশে মুখ গুজে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলবে, তা না করে ফলাও করে বিজ্ঞাপন দিয়েছে, ড্যাং ড্যাং করে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছে। এদের লাজ লজ্জা বলে কিছু নেই। তোদের লাজ লজ্জা আছে নাকি? নিজের ছোট ভাইয়ের সংসার ভাঙছিস, তোরা লাজ লজ্জার কথা মুখে আনিস না রে, এসব তোদের মুখে মানায় না। এ আবার কে এলো? ও ছোট বৌমা, দেখো তো কে এসছে। হ্যাঁ মা, যাচ্ছি। নিশ্চয়ই দুধওয়ালা এসেছে, জানেন তো, বর্দিও চলে গেল বুড়ো শিবতলা, একটু আগে তো দুধটা নিয়ে যেতে পারতো।
আলোকপর্ণা দেবী, আপনি কোথায়? সেই সুদূর পার হতে নিশিত গগনে তারা গুনে গুনে সারা রাত করেছি অপেক্ষা। লাইনে প্রথম আমি, দাও গো দেখা। তিনি কই? তারই জন্য নিয়ে এসেছি যে মায়াবী বিবাহ প্রস্তাব। কে আপনি? আমি কবি। আমরাও আছি, আমরাও আছি। সেই কাক ভরে বেরিয়েছি, ট্রেনতে উঠতে গিয়ে কাগজ দেখেই চলে এসেছি। আমরা যাবো ভেতরে, যাবো। আপনারা ভেতরে আসুন, সবাই ভেতরে আসুন, একে একে প্রবেশ করুন। এই কি করছেন কি? শান্ত হয়ে দাঁড়ান, শান্ত হয়ে দাঁড়ান। এই লাইন ঠেলাঠেলি করবেন না, লাইন দিন, সব হবে, একে একে হবে। ওরে বাবা, হাঁপিয়ে গেলাম। এদিকে এসো, এদিকে এসো। বলছি এটা পুজো প্যান্ডেল নয়, তাড়াতাড়ি আপদদের বিদায় করো। করছি। দেখেছো কৃষ্ণা, আমাদের পর্ণার কত ডিমান্ড। হ্যাঁ, তোমার ছেলেকে ডিভোর্স দিল কি দিল না, বয়ে গেল। কোথায় তোমার সুপুত্র? কোথায়? তাড়াতাড়ি শুরু করুন। ভোর থেকে এসে দাঁড়িয়ে আছি ট্রেন ধরতে গিয়ে। না, এক্ষুনি শুরু হবে ইন্টারভিউ। এক্ষুনি শুরু হবে, আপনারা শান্ত হয়ে দাঁড়ান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি আছে। কি করছেন? ফুলকি, তোর কোনো ভয় নেই, ওকে আচ্ছা করে শিক্ষা দিয়ে দেবো। ভোম্বলদা, ওকে নিয়ে পুরনো স্কুলের বাড়িতে যাও, আমি আসছি। চিন্তা করিস না, দেখাচ্ছি মজা। আমাদের মেয়ের পিছু না। আপনারা কোথায় 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 কোথায়? আরে খুব ফুলকি দাসকে ট্রেনিং দিতে আসা হয়েছিল, তাই না? ফুলকি দাস দেখাচ্ছে এবার কত ধানে কত চল। খেজুরদহ আমবাগানের মাঠে বিরাট ক্রীড়া প্রতিযোগিতা, দৌড় থেকে শুরু করে বক্সিং সবকিছুই থাকছে এই ক্রীড়া প্রতিযোগিতায়। হ্যাঁ, আগামী পরশু ভোর 6টা থেকে শুরু এই ক্রীড়া প্রতিযোগিতা। শুনুন শুনুন শুনুন, খেজুরদহ আমবাগানের মাঠে বিরাট ক্রীড়া প্রতিযোগিতা, দৌড় থেকে শুরু করে বক্সিং সবকিছুই থাকছে। ক্রীড়া প্রতিযোগিতা? শীত পড়েছে, এখন তো খেলাধুলা হবেই। ফুলকি দাস, তোর কোনো কাণ্ড জ্ঞান নেই না? ভোম্বলদা তোর বক্সিং স্যারকে নিয়ে গেল, সেখানে তো যেতে হবে নাকি? খালি এদিক আর ওদিক মন। স্যার এর জন্য তোকে বলে। ফুলকিকে বিরক্ত করা, বিরক্ত করা ফুলকিকে কি ভেবেছিলি? কি ভেবেছিলি? সন্ধ্যা মার্কা চেয়ারা বলে কি আমরা সবাই ভয় পেয়ে যাবো নাকি? চুপ করে দাঁড়া। শোন, ফুলকির জন্য আমরা প্রাণ পর্যন্ত দিতে পারি, ঠিক আছে? তুই ফুলকির পিছু নিয়েছিলি, চুপ করে এক পড়া নড়বি না। লোফারবাজি করে পার পেয়ে যাবি, পার পেয়ে যাবি। একটা কথা শুনে রাখ, আমাদের ফুলকি না ছোটখাটো হতে পারে, হ্যাঁ, তোর মতো এরকম 3-4টা গুন্ডাকে না একাই বুঝে নিতে পারে, বুঝছিস? শোন কথা, ওর যেমন হাত চলে তেমনি পাও চলে। তোকে যদি এই এলাকায় আরেকবার দেখেছি না, হাত পা ভেঙে সোজা পুঁতে দেবো। ফুলকি এসছে। খুব তো ট্রেনিং দিতে এসেছিলেন ফুলকি দাসকে, তাই না স্যার? হ্যাঁ, ট্রেনিং? কিসের ট্রেনিং? এই তুই যে বলি। এরপর যদি কোনোদিনও ফুলকি দাসকে ট্রেনিং দিতে এসেছে, তাহলে কিন্তু নিজে ঘুষি খেয়ে উল্টে পড়ে থাকবেন। আমি যেন আপনাকে আর এই পুরো এলাকায় কোনোদিনও দেখতে না পাই, আর যদি পাই তাহলে কিন্তু মাছের ট্রলারে তুলে পাচার করে দেব। ফুলকি দাস এক কথার মেয়ে, মাথায় থাকে যেন সে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রোহিত, কি হলো? কি এত চেঁচামেচি কিসে? কি হয়েছে সেটা ফুলকি দাসকে জিজ্ঞেস করো মা। কি ভেবেছো নিজেকে? কেন, কি হলো আবার? ফুলকি, কি করেছো গো আবার? এই কি করলে মা কালী? ভাবলাম লোকটা এলাকা ছেড়ে পালাবে, কিন্তু এই তো একেবারে বাড়ি চলে এলো। কি করবো এখন? ফুলকি দাস, পালা, কাজ পেয়ে পালা। কি নয়, এক্স্যাক্টলি কি করেছে সেটা জিজ্ঞেস করো মা। ও অভিজিৎকে, মানে ওর ট্রেনারকে কিডন্যাপ করিয়েছে। শুধু তাই নয়, ও ভম্বলদের দলের ছেলেদের বুঝিয়েছে যে অভিজিৎ নাকি একটা লোফার, ও নাকি ফুলকিকে ফলো করছে, মার খাইয়েছে অভিজিৎকে। এগুলোর একটা ভুল বলছি আমি? হ্যাঁ, এটা তুমি কি করেছো ফুলকি? তুমি কি ফুল ম্যাড হ্যাপেন? Why doing this, ফুলকি? মা, না মানে তোমরা এতটা অবাক হচ্ছ কেন? ফুলকি দাস এর আগেও তো অনেক কাণ্ড করেছে, আর সেগুলো তো খুব একটা স্বাভাবিক নয়। তা আজকের কাণ্ডটায় তোমরা এতটা অবাক হচ্ছ কেন, আমার তো মাথায় আসছে। এই মেয়েকে নিয়ে আপনারা কে কি করবেন আপনারা বুঝুন। আমি চললাম। এই ছাত্রীকে আমি আর কোনোদিনও ট্রেন করব না, নেভার। অভিজিৎ, অভিজিৎ প্লিজ প্লিজ প্লিজ, অভিজিৎ দাঁড়া। আমার সম্মানটা পুরোপুরি গেল। অভিজিৎ, অভিজিৎ প্লিজ। বাহ, এই তো রায়চৌধুরী পরিবারের বউয়ের নমুনা। মেজ বউ, তুমি এখনো কিছু বলবে না তোকে? ফুলকি, তুই কেন এই কাজ করেছিস বল? বল, চুপ করে আছিস কেন? ফুলকি, তোমার এই দুষ্টুমিগুলোর জন্য কিন্তু কাকির মুখ ছোট হয়, এটা বোঝো না তুমি? আচ্ছা ফুলকি, তোমার মাথায় পোকাটা কি করে নাড়া দিল বলো তো? এই সত্যি কথা বলো, তোমার এই ট্রেনারকে পছন্দ হয়নি না? না না, যখন পছন্দ হয়নি সেটা তুমি দাভাইকে বললে না কেন? হ্যাঁ, এরকম বেআইনি কাজ কেউ করে বলো তো? ওই ভদ্রলোক যদি এখন থানায় কমপ্লেন করে কি হবে তখন? তাতে আর কি হয়েছে? মাস্টারমশাই আছেন তো, সামলে নেবেন সব। ফুলকি, ওই ভদ্রলোককে একটা ফোন করো, ফোন করে একটা ক্ষমা চাও। মেজমা, সব অপরাধ কি ক্ষমা চাইলে মাফ করা যায়? আমি সবাইকে বলছি ফুলকি এই কাজটা ডেলিবারেটলি করেছে, যাতে ওই ট্রেনার না থাকে, তাই তো ফুলকি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই কোথায় পালাচ্ছিস? পাপ করেছি একসাথে, মরতে হলে একসাথে মরবো। এই যে শুনো, এই যে মহিলা আছে না, सीता माई के तरह पवित्र আছে। सुन लो, तुम सब लोग सुन लो। ওই রাতে মাঝরাতে আমি ছিলাম, একসাথে ছিলাম, ঠিক আছে? লেকিন যেন ওনার কোনো অপমান না হয় তাই মাঝরাতে বেরিয়ে গেছিলাম, ঠিক আছে? আর ज्यादा আরে ভাই বলছি ওটা নামা। না 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 নামিয়ে দাও। ভাই তুই বন্ধুটা নামা রে। ये सही बोला ये। বাবা রে, তোমাদের এই দুই বউকে চুপ করানো কিন্তু একটা ভালো অস্ত্র পাওয়া গেল। কিছু হলে মাথায় বন্দুক। এই বোন, তুমি আর সাঁকোটা নাড়িও না, আবার এক্ষুনি রেগে গেলে।
কি ব্যাপার পিঙ্কি, হঠাৎ কাউকে কিছু না বলে মিকিকে নিয়ে কলকাতায় চলে এলি, এখন আবার আমাকে কলকাতায় ডেকে পাঠালি, হয়েছেটা কি? আমি রকির খোঁজ পেয়ে গেছি বাবা, ও বেঁচে আছে। তা কি করে সম্ভব? আমি তো 5 বছর আগেই রকিকে। কি হলো, থেমে গেলে কেন? কি মানে তুমি 5 বছর আগে রকিকে মেরে ফেলেছিলে, তাই তো? দেখ পিঙ্কি, রকি একটা গুন্ডা, তুই ওর সঙ্গে থাকলে তুই ভালো থাকতিস না। তুই ভুলে যা, ওকে বাড়ি চল। কোথাও যাব না আমি বাবা। তুমি রকিকে শেষ করে দিতে চেয়েছিলে, তারপর ও কেন বেঁচে আছে তুমি জানো সেটা? আমার ভালোবাসার জন্য, আমার সন্তানের তার বাবাকে দেখার আশায় ও এখন অবধি বেঁচে আছে। রকিকে একবার না একাধিকবার খুন করার চেষ্টার জন্য পুলিশ তোমাকে অ্যারেস্ট করতে এসেছিল। পিঙ্কি, তোর এত বড় সাহস, তুই আমাকে পুলিশের হুমকি দিচ্ছিস? হুমকি নয় বাবা, আমি সঙ্গে করে পুলিশ নিয়ে এসেছি। আর তুমি চেয়েও অস্বীকার করতে পারবে না বাবা, কারণ তোমার বিরুদ্ধে রকির কাছে সব প্রমাণ রয়েছে। পাখি মালবিকা ফোন করছে, ভিডিও কল করেছে। কি হ্যাঁ, একটু রকিকে ফোনটা দেবে? পাখি তুমি রকি দেখো, আমি কথা রেখেছি, আমি নিজের হাতে আমার বাবাকে পুলিশের হাতে অ্যারেস্ট করাচ্ছি। দেখো, নিয়ে চলো নাকি? মিকির সামনে সব কি করছিস তুই পিঙ্কি? চলুন চলুন। বাইরে কি হবে? তুই আমাকে ছেড়ে দে, আমার ছেড়ে দে, আমার ছেড়ে দে পিঙ্কি, আমার ছেড়ে দে। এবার আমার কথা বিশ্বাস হয়েছে তো? আমি বাবার সাথে দল বেঁধে তোমাকে মারতে চাইনি, আমি একদম করতে চাইনি সেটা। এবার তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে রকি? মালবিকা, লববাবু আসলে একটু লজ্জা পাচ্ছেন, তাই চুপ করে আছেন, কিছু বলছেন না। শোনো, তুমি ফোনটা করে প্রমাণ না দেখালেও আমি একটা কথা জানতাম যে উনি তোমায় গ্রহণ করবেনই করবেন। আর হ্যাঁ শোনো, বলছি আমি কিন্তু সম্পর্কে তোমার বড় যা হই। হ্যাঁ, তুমি যদি আমার কথার অবাধ্য হও, তুমি যদি এবার মিকিকে নিয়ে শ্বশুরবাড়িতে না আসো, তাহলে কিন্তু আমি এবার একদম আচ্ছা করে টাইট দেবো, বলে দিলাম। আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। প্রভুকে ভোগ দেওয়ার সময় হয়ে গেছে, ততক্ষণে আপনারা ভজন কীর্তন করুন। আমি বিশ্বাস করি যে প্রভু তার ভোগই গ্রহণ করবেন যার সত্যিকারের ভক্তি থাকবে। হে প্রভু, আমাদের বিধানের মান রাখবেন, আমাদেরই ভোগ গ্রহণ করবেন। হে ভগবান, আপনি তো অন্তর্যামী, যদি আপনার এই ভক্ত কোনো ভুল করে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। পূর্ণ ভক্তি ভরে নিবেদন করা এই ভোগ অত্যন্ত পবিত্র। কর্মাবাই, তুমি ধন্য, তুমি ধন্য কর্মাবাই। খুলে গেছে, চোখ খোলো কর্মাবাই। ভগবান তোমার ভোগ গ্রহণ করেছেন। আমাকে ক্ষমা করে দাও কর্মাবাই, আমি বুঝতে পেরেছি ভগবান 56 ভোগ এবং আড়ম্বর চান না, উনি শুধু প্রকৃত ভক্তি চান। এই সংসারে যে শুদ্ধ মনে ভোগ নিবেদন করে উনি তাই গ্রহণ করেন। হে প্রভু, আপনি আপনার এই ভক্তের মান রেখেছেন, আপনাকে শত কোটি প্রণাম। কর্মাবাই, তোমার ভক্তি এবার সংসারও স্বীকার করে নিয়েছে, তাই এবার আমাকে যেতে হবে। কিন্তু নন্দলাল কোথায় গেল?
নন্দলাল, কানাই, নন্দলাল, দাঁড়ান আপনি। হে প্রভু, দাঁড়ান, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না প্রভু। আমার ভক্তির মান রেখেছেন আপনি। কাকি, তোমার ভক্তি সত্যি ছিল, তাই ভগবান তোমার ভোগ গ্রহণ করেছেন। না প্রভু, আমার ভোগ প্রসাদ ভগবান নয়, আপনি গ্রহণ করেছেন। আপনি আমার প্রভু। এই যে দেখুন, এই যে এখনো আমার ভোগ প্রসাদ আপনার মুখে লেগে আছে। আপনি আমার ভগবান, আপনি আমার প্রভু, আপনি আমার মান রেখেছেন ভগবান। কর্মাবাই, তুমি ঠিকই চিনেছো, আমি তোমার নারায়ণ। প্রভু, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।